এটা বাংলাদেশ, ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এটা একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে। বললাম তো, একদম সোজা হয়ে যাবে। সরকার এখন ব্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, এবং ভারতীয় যে প্রচারণা বাংলাদেশকে কেন্দ্র করে সেটা ম্যানেজ করবার জন্য। ভারতীয় যে প্রচারণা, ভারত আমাদের 1971 সালে সহায়তা করেছে, নিঃসন্দেহে তাদের যোদ্ধাদের রক্ত বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝরেছে। আমাদের 1 কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। এই যে মানবিক দিক ভারতের, ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী সারা পৃথিবীব্যাপী ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে। আমরা সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞ। কিন্তু এই কৃতজ্ঞতা মানে নয় যে আমরা নিজেরা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করলাম সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি বক্তব্য আমরা শুনলাম। সেই বক্তব্যটি শোনার পরে আমি আশ্চর্য হলাম আর ভাবলাম, আমরা রাষ্ট্রপ্রধান পাইনি, আমরা একজন মহান রাষ্ট্র শিক্ষক পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দান যে প্রফেসর ইউনূসের মতো মানুষ বর্তমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। দীর্ঘদিন থেকে সুন্দর একটা দেশের স্বপ্ন দেখে আসছি। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রফেসর ইউনূস এই মানুষটাকে যতই দেখি ততই অবাক হইয়া যাই। কি সুন্দর তার কথাবার্তা, কি সুন্দর তার চিন্তা ভাবনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি প্রফেসর ইউনূসের যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, সেখানে প্রফেসর ইউনূস বলেছে, শুধু বাংলাদেশ নয়, আমি পুরো পৃথিবীকে বদলে দিতে চাই, পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে, প্রত্যেকটি দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূস বলছে, সম্প্রতি ভারত যে আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশ বিরোধিতা করছে সেটারও প্রতিবাদ করব, এবং আমরা চাই না ভারতের সঙ্গে দ্বন্দ্ব করতে কিংবা ভারতের সঙ্গে শত্রুতা করতে। আমরা চাই ভারতকেও সঙ্গে নিয়ে এগোতে। যদি ভারত সেখানে বাধা দেয়, ব্যাঘাত ঘটায়, তাহলে ভারতকে অবশ্যই প্রতিহত করব। কিন্তু আমরা ভারতকে কখনো ভয় পাই না। চলেন কথা না বাড়িয়ে প্রফেসর ইউনূস কি সুন্দরভাবে, কত সুন্দর কথা বলল, তার স্বপ্নের কথা বলল, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। বাংলাদেশ, ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এটা একটা নতুন বাংলাদেশ, যেটা তোমরা বারে বারে বলছো। মানুষ শুনছে কিনা জানি না, কিন্তু এইটাই হলো বাস্তব। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। তোমরা যারা রাস্তায় বেরিয়ে এসছিলে, তোমরা যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে এসছিলে, কেউ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে, যে আহত যে আছে এখানে আছে না, আছে, দেখি একটু দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও। তার কি গোসা, তার জন্য একটা জোরে হাত তালি। আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে, এটা আমরা কখনো ভুলি না। যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে, ভুল হয়েছে, কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি। একটা অগ্রাধিকার সব মাথার উপরে আছে সবসময় এটা। থ্যাংক ইউ। এই যা হলো, এটার অর্থটা কি, কি করলাম আমরা, এটি হলো বিষয়। এই যে আমরা পারলাম, যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি, মেয়েরা যে পালন করে এসছে, সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকা চলে এসছে। এখন কি মেয়েরা ওই ভূমিকার থেকে আবার পুরনো ভূমিকা চলে যাবে? যাবে? যাবে না। ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা। তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছো, তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছো, সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে চলে যাবে। কাজে এটার পেছনে থাকতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে।
যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে, বাংলাদেশের সবার মনে আছে, সেটাকে পূরণ করতে হবে। এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসছো, তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও। কাজে এই কথাটা মনে রেখো, যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্বর পেছনে যেন থাকো। এবং যারা নতুন আসছে, নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার, তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি। বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে, তোমাদের মতো আর বহু কোটি কোটি মেয়ে আছে, আর তোমরা তো অল্প কয়েকজন আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছে, কোটি কোটি, তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু ঘরকন্যা করতেছে, সংসার করতেছে, কিংবা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে আগের মতো, কিন্তু তাদের মন, তার চোখ সব তোমাদের দিকে। তোমরা কি করেছো, তোমাদের মনে মনে ইস আমি যদি পারতাম, আমি যদি সে সময় সেখানে থাকতাম, আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম। কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে, আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো সব উঠে চলে যাবে সব। এত সুন্দর বক্তৃতা, একদম হৃদয়গ্রাহী, মানুষের ছোঁয়া, মনের ভেতরে গেঁথে যাওয়া কথাবার্তাগুলো, এগুলোকে বাস্তবে নিয়ে আসা, এটি হলো আমাদের প্রতিজ্ঞা। একটা কথা বলি আমি, আমরা এখানে আছি সবাই সবার মতো এক ধরনের আছি। আমাদের আগে তোমাদের মা, তারা কি রকম ছিল, তারা কিরকম ছিল, তাদের জীবন কিরকম ছিল, এটা একটা চিন্তা করার বিষয়। তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই? হয়ে গেছে। দেখতে একরকম, এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি, সব ঠিক আছে, কিন্তু মানুষ, মেয়েটা পাল্টে গেছে ভেতরে, দেখতে একরকম, চেহারা একরকম, কথা বলে একরকম, তো মানুষটা ভিন্ন। এইটাই হলো মূল জিনিস। এই যে ভিন্নতাটাকে এই কদ্দুর নিয়ে আসতে পেরেছে, এইটাই আসলে আমাদের সবার বোঝার বিষয়। এই যে তোমাদের প্রজন্ম, তোমাদের মায়ের প্রজন্ম একটা, আর তোমাদের প্রজন্ম আরেকটা, এই দুই প্রজন্মের মধ্যে বহু ফারাক। এটা অবিশ্বাস্য একটা জিনিস। তোমাদের মায়েরা যখন তোমাদের বয়সে ছিল, হয়তো টেলিফোন তার হাতে ছিল না, হয়তো টেলিফোন করার সুযোগও তার জীবনে কোনোদিন হয় নাই। চিন্তা করো তোমার দাদির কথা, তোমার দাদির মায়ের কথা, কি পরিবর্তন যে হয়ে গেছে একটা একটা করে। কাজে এই যে প্রজন্ম, এটা একটা সম্পূর্ণ ভিন্ন দিক, চেহারা দেখতে, মানুষ দেখতে, কথা বলে, কিন্তু মানুষটা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এই দূরত্ব মাপা কোনো মাইল দিয়ে হিসাব হবে না, 1000 মাইলের তফাৎ হয়ে গেছে ভেতরে। এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না, মনে করছি আমি আমার মায়ের মতো, সবাই হ্যাঁ তুমি তোমার মায়ের মতো হয়েছে, তুমি তোমার বোনের মতো হয়েছে, এরকম বল, কিন্তু মানুষটা পাল্টে গেছে। এটা মনে রাখো। মনে রাখার এই জন্য বলছি, না হলে মনে হবে আমি ওনার মতো, উনি যদ্দূর করছেন উদ্দূর আমি কিন্তু, আমার মায়ের দূর করলে আমি একটু বেশি করেছি, উনি স্কুলে গেছে আমি কলেজে গেছি, উনি কলেজে গেছে আমি বিশ্ববিদ্যালয়ে গেছি ইত্যাদি, মনে হবে যে আমি তো এগিয়ে গেছি। ওই ফারাক কি কোনো তফাৎ নাই, ওটা কোনো তফাৎই না। তোমার বিষয় অনেক উপরে, অনেক পরিবর্তন, এটা আমরা অনুভব করি না। আমাদের লেখাপড়া তো এটা বলে না, আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বলে না, আমরা ওটা খেয়াল করি না। এটা আজকে তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি। দেখতে একরকম হলেও তোমরা ভিন্ন মানুষ, তোমাদের প্রজন্ম একেবারে ভিন্ন। শুধু ভিন্ন বলে ছেড়ে দিলে হবে না। এটা আমি শুধু আজকে বাংলাদেশের মেয়েদের দেখে আমি কথা বলছি না, সারা দুনিয়াতে ঘটনা করছে, সারা দুনিয়াতে। এবং আমি যেটা অনুভব করি, যেটা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব, দেখতে এক, বলতে এক, মানুষ ভিন্ন, মহা শক্তিশালী এক মানুষ, যেটা এই মানুষ পৃথিবীতে আগে জন্মগ্রহণ করে নাই। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই। তোমার অসীম শক্তি খেয়াল করো না তোমরা, আজকে শক্তিটা দেখিয়েছো, বাংলাদেশের মেয়েরা সেই শক্তিটা দেখিয়ে ফেলেছে। সেই জন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস, তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে। এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি, আমাদের আরো শক্তি আছে। এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে, সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব, এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে।
আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছ, যে আলাদিনের চেরাগ, হাত তোলো তো যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমিই হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সেই শক্তি, তোমার সেই শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকেও খাওয়া, আমাকেও খাওয়া, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো, বাংলাদেশ নিয়ে তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়, বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান, শক্তিবতী, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখন আমার ইচ্ছাটা কি? ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে। যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি, ততক্ষণ ওই ছোট বলবো যে ওই দাও আমার 4টে ভাত দাও, ওইটার ওই ফাঁদে পাড়া দেবে না। ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করো না। বড় জিনিস যেটা তুমি করবে, তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে, সন্দেহ লাগবে, আমি কি পারবো? এই সন্দেহ, এই আমি পারবো, জোরে বলো তো, পারবো। এটা হলো বিষয়, এই পারতে হবে। কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি এই প্রজন্মে এসছো। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। তোমরা হলে সে প্রজন্ম। তোমাদের কাছে আমরা চুনুপুটি, এখানে বসে আছে, মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তিগুলো তোমাদের কাছে, আমাদের কাছে না। আমরা শুধু বড়টা করছি যে আছি এখানে। শক্তি তোমাদের হাতে, কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ। আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো, তোমরা বুঝো, তোমরা ইশারা বুঝো, আমরা সেই ইশারা বুঝি না। এটা কেন হলো? তোমাদের এই শক্তি কোথা থেকে আসলো? এটা সূত্র থাকতে হবে। তোমার মা বাবা একরকম, তোমার মধ্যে শক্তি আসলো করতে, এটা সোজা জিনিস। এবং বড় একটা জিনিস এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না। এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে। তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারছো, তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো। কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই। চিন্তা করো, আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম, আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি, চিন্তাও করি না। আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই। ছবি ক্যামেরাম্যানই হলো, সে অদ্ভুত এক জিনিস ছিল, বাক্স ছিল একটা। এগুলো আমাদের জমানা। তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে। আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না, তাহলে আবার উল্টো দিকে চলে গেলে। তোমাদেরটা হলো সামনে, যেটা এখনো সৃষ্টি হয় নাই,
তোমরা সৃষ্টি করবে সেটা, সে সৃষ্টি করার ক্ষমতা তোমাদের। ঠিক আছে, এই যে শুরু হলো যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনা চক্রে, একটার পর একটা এই ঘটনাগুলো না ঘটলে হইতো না, তোমরা খোঁজ খবর নিজেদের খোঁজ খবর পেতে না। এখন যখন খোঁজ খবর পেয়ে গেছো, শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগাবে যাতে সঠিক দিকে যায়। ওই ভুলটা করো না, যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম, ওই ভুলটা যেন করতে না হয়। ছোট জিনিসের মধ্যে গিয়া শক্তিটা দিয়ে দিলে ওটা আসল শক্তিটা কাজে লাগাতে পারে না। তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না, মনে হবে যে এটা ছাড়া হয় না, বলে আর তোমাদের কথা আমরা শুনবো না। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে, যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায়, কি পারা যায় না আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো, রাখলে তোমরাই বলবে আমরা কি জানবো, তোমরাই জানবে। তোমাদের ছাড়া কেউ জানার কেউ নাই। হয় তোমরা এখানে জেনে ফেলবে, না হয় আর দেশের তোমাদের প্রজন্মের 8 জন ওরাই জেনে ফেলবে। তোমরা তাদের কাছে অনুসরণ করবে, আরে তারা এটা পারলো আমরা পারলাম না। তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে নাই। করতে গিয়ে এক একজনের এক জিনিস হবে, তর্ক বিতর্ক হবে, সবকিছু হবে, কিন্তু মনের মধ্যে কি গন্তব্য, কোথায় পৌঁছতে চাই, কি আমার ইচ্ছাটা পরিষ্কার থাকতে হবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইচ্ছা আমার কি, আমি কি চাই। কারণ তুমি যা চাও সেটাই হবে। এটা মনকে নিজেরা বসে ঠিক করে আমরা কি চাই, আমরা বাংলাদেশে কি চাই, আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই। কারণ আমরা তো পৃথিবীরও মানুষ, আমরা শুধু বাংলাদেশের মানুষ না, আমরা পৃথিবীরও মানুষ। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকি, আসবে। তোমরা এটা রাস্তা দেখিয়ে দেবে। কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না, আমরা পৃথিবী পাল্টে ফেলবো। কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলেন সব বলে ফেলেছে, অতীতের পৃথিবী ভুল। সেই ভুলের মধ্যে পা দিও না, এই ভুলটা থেকে বেরিয়ে আসতে হবে। যত কথা তোমরা বলেছো এগুলো হলো তোমাদের বর্ণনা, কি সব ভুল জিনিস হয়ে গেছে, কেন আবার সে ভুল করবো। এটা যদি মনে পরিষ্কার করে ভুলগুলো কি সেগুলো সংশোধন করে ফেলবো, বলতে আমরা যাবো না, আমাদেরও ছেলে মেয়ে হবে, কিন্তু আমরা এই ভুলের মধ্যে থাকবো না। আমাদের যুগল হবে বা আমাদের পরিবার হবে এরকম, আমাদের শিক্ষা হবে এরকম, এবং তুমি যে শিক্ষার কথা বলবে সেই শিক্ষায় তোমাকে দিয়েই হবে, আমাদের দিয়ে হবে না। আমরা তো পুরনো জিনিসের পুরনো চিন্তার মধ্যে রয়ে গেছে, আমাদের সেই শক্তি নাই, তোমার কাছে যে শক্তি আছে। কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না, তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেদেরকে শিক্ষা দিতে হবে। এটার জন্য প্রস্তুত থাকবে, তাহলে দেখবে কোনো কাজই আর অসম্ভব কিছু না। আজকে এসছো, সবাই মিলে বসছি, কি আর সুন্দর লাগছে, সবাই মিলে বসছি, কথা শুনছি, আমাদের ইমোশনস প্রকাশ করছি, আমাদের ক্ষোভ প্রকাশ করছি, আমাদের যে বাস্তবতা সেই বাস্তবতাকে অস্বীকার করছি, সবই ঠিক আছে। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি, কোথায় পৌঁছতে চাচ্ছি, সে কথাটা আমাদের জানতে হবে। এটা আজকে এইখানে বসছি বলে এই কথাগুলো আলাপ হচ্ছে, নিজেদের মধ্যে আলাপ হলো। এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব 2-4 জন না, একটা দিন কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নাম, আর কিছু না। কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হবো, সবাই, ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত মহিলা আছে বাংলাদেশের সব রাস্তা থাকবে। দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে, বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু যত মহিলা আছে বলবো যে ওই দিন ভাই 1 ঘন্টার জন্য হইলেও সবাই আসবে, 1 ঘন্টা আমরা থাকবো, মুখ খুলে বলতে হবে না। হ্যাঁ, যেটাই তোমরা ঠিক করো, 10 ডিসেম্বর ঠিক করছো, 10 ডিসেম্বরই হবে সেটা। বস একটা কাজ যদি করতে পারো, যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না, শুধু বলা আমরা আছি, মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে। বললাম তো, একদম সোজা হয়ে যাবে। এটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে। এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে, এই কথা রইল যে 10 ডিসেম্বর সবাই প্রতি বছর করতে হবে, কিন্তু যেটাই করো, যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে সব বেরিয়ে আসবে। এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। আজকে এখানে রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে।
তোমাদের যে শক্তি, সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে। আর শক্তি যদি সন্ধান না পাও, যে আমি তো পাচ্ছি না, আপনি বললেন যে আমার শক্তি আছে, পাচ্ছি না তো খুঁজে, একজনকে জিজ্ঞেস করবে তুমি পেয়েছো, তুমি কি পেয়েছো, দেখবে যে আস্তে আস্তে নিজেরা সব বের করে বলছো। এটা বাইরের থেকে কারো জানার দরকারও নেই, তোমরাই করবে, এটা তোমাদের ভেতরে আছে, তোমরাই বের করবে এটা। সবাইকে ধন্যবাদ, জোরে একটা হাততালি সবার জন্য। সরকার এখন ব্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে এবং ভারতীয় যে প্রচারণা বাংলাদেশকে কেন্দ্র করে সেটা ম্যানেজ করবার জন্য। ভারতীয়দের প্রচারণা কি? ভারত আমাদের 1971 সালে সহায়তা করেছে, নিঃসন্দেহে তাদের যোদ্ধাদের রক্ত বাংলাদেশের স্বাধীনতার জন্য চলেছে, আমাদের একটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। এই যে মানবিক দিক ভারতের, ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী সারা পৃথিবী ব্যাপী ঘুরিয়ে বেরিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে। আমরা সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞ। কিন্তু এই কৃতজ্ঞতা মানে নয় যে আমরা নিজেরা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করলাম সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দেব। ভারত কি শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছে বাংলাদেশের জনগণকে ভালোবেসে? ব্যাপারটা যদি সেরকম হতো, সেরকম কখনো পৃথিবীতে হয় না। ভারতের এখানে স্বার্থ ছিল, ভারত চেয়েছে পাকিস্তানকে দুর্বল করতে, আমরা চেয়েছি স্বাধীন হতে। এই দুই চাওয়া এক জায়গায় মিলে গিয়েছিল এবং স্ট্র্যাটেজিক কারণে ভারত আমাদেরকে সহায়তা করেছে। এখন ভারতীয়রা বলছে কোন কোন অংশ থেকে তারা আমাদের চিকিৎসা করবে না, তাদের হসপিটাল আমাদের জায়গা দেবে না, একটু না দিয়ে বন্ধ করে দেখুন তো কতদিন চলে। তারা এখন বলছেন আমাদের কোন হোটেলে থাকতে দিবেন না, তাদের না দিয়ে দেখেন না। আমি সম্প্রতি ঘুরে এসেছি, কি অবস্থা হোটেলের, রেস্টুরেন্টের, ব্যবসার, একটু খোঁজ খবর রাখলে দেখতে পাবেন। হ্যাঁ, ভারতকেও আমাদের দরকার, ভারত থেকেও আমরা আনি, আলু আনি, পেঁয়াজ আনি, এটা আনি, ওটা আনি। বাংলাদেশ এখন বিকল্প বাজার খুঁজছে। আমি বিকল্প বাজার না খুঁজে আসলে দুপক্ষের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার ছিল। এই যে কথায় কথায় ভারতীয়দের হুমকি, চাল দিবেন অঙ্গীকার করে দিতে পারেন না, এখন বলছেন আলু আনতে দেবেন না, পেঁয়াজ বন্ধ করে দেবেন। বিষয়গুলো এত সহজ নয়, দুপক্ষকেই মাথায় রাখতে হবে। কেউ কাউকে এমনি এমনি দেয় না, আর কেউ এমনি এমনি পায়ও না। এই লেনদেনগুলোর একটা কেমিস্ট্রি আছে, সেই কেমিস্ট্রিটা সবার বোঝা উচিত। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেটা হয়েছে কেন? এই ক্ষোভটা আসলে ভারতকে অনুধাবন করতে হবে। ভারত বাংলাদেশে একটা আনডেমোক্রেটিক ফোর্সকে বছরের পর বছর অন্যায্যভাবে সমর্থন দিয়ে গেছে। মানুষের ক্ষোভটা মূলত সেই জায়গায়। ভারতের সঙ্গে আমাদের অনেক রকমের সমস্যা আছে, পানি নিয়ে সমস্যা আছে, বর্ডার কেলিং নিয়ে সমস্যা আছে, ট্রেড গ্যাপ নিয়ে সমস্যা আছে, অনেক কিছু আছে। কিন্তু মূল ক্ষোভের জায়গাটা হচ্ছে যে ভারত আমাদের অধিকার, ভোটের অধিকার, মানুষের যে অধিকার, সেই জায়গাটায় জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। সো যেটা এখন দেখছি যে তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, পেঁয়াজ, আলু এগুলো রপ্তানি বন্ধ করে দিবেন। বাংলাদেশ তো কিছুদিন আগেও ইলিশ পাঠিয়েছে, এমনকি সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে, পাঠানোর সিদ্ধান্তকে অনেক সমালোচনা করা হয়েছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে তো অর্থনীতি চলে না, ব্যবসাটা চলে না, সেটা দুদিক থেকেই। ওই যে বললাম যে ভারতকে এটা বুঝতে হবে এবং তারা মর্ম উপলব্ধি করেন ওই যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সারা পৃথিবীতে অর্থনীতির সঙ্গে যুক্ত শক্তিগুলো কিন্তু রাজনীতিতে কম বেশি প্রভাবিত করতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা যেমনটা বলি, আমাকে প্রধান উপদেষ্টা যেমনটা বলছেন যে আমাদের অর্থনৈতিক সম্পর্কে কোনো সমস্যা হবে না, বাণিজ্যিক সম্পর্কের মধ্যেও কোনো সমস্যা হবে না। আমরা একটা যদি হিসেব দেখি যে ভারত থেকে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় $11.5 বিলিয়ন। এটা আমার কথা নয়, এটা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য। এবং বাংলাদেশের রপ্তানিকারকদের তালিকায় চীনের পরেই কিন্তু দেশটির অবস্থান, অর্থাৎ তারা কিন্তু সেল করেন, আমরা ক্রেতার গুরুত্ব, ক্রেতা কিন্তু লক্ষ্মী, সেটা ভারতীয়রা বোঝেন না, আমি সেটা মনে করি না, বোঝেন। কিন্তু ওই যে আওয়াজ, আর তাদের ওই আওয়াজ শুনিয়ে আমরা যখন ভোরকে যাই তখন তারা একটু বেশি পেয়ে বসে। আর এর জন্য আসলে তারা যতটা দেয় তার চেয়ে বেশি দেয় আমাদের রাজনৈতিক নেতারা, বিশেষ করে বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা। আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন, অনেকে আছেন যারা তাদেরকে পেলেই গদগদ হয়ে যান। নিশ্চয়ই আপনি ভালোবাসতে পারেন, সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারেন, কিন্তু সেই সম্পর্কের মাত্রাটা কি, সেই সম্পর্কটা কি ধরনের, প্যাট্রন ক্লায়েন্ট কিনা, সেই সম্পর্কটা প্রভু এবং দাসের কিনা, সেটা কিন্তু বিবেচনার দাবি রাখে। আপনি যখন মাত্রা হারিয়ে ফেলেন তখন আসলে সবাই পেয়ে বসে। এবং এই যে পণ্যগুলো নিয়ে আলোচনা হয়, যে ধরেন আলু, পেঁয়াজ, চাল, কতটা নির্ভরশীল আমরা ভারতের উপরে, এই তিনটি পণ্য যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে আলুর চাহিদা প্রায় 80 লক্ষ মেট্রিক টন, যেটা উৎপাদন চাহিদার তুলনায় কম। এবং আলুটা কোল্ড স্টোরেজে রাখা যাবে জানি, ব্যবসায়ীরা সুযোগটা নেয়, তারা মজুত করে এবং এই সুযোগটাকে অসাধু ব্যবসায়ীরা কাজে লাগায়। পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশে 2023-24 অর্থ বছরের জন্য 37 লক্ষ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 38 লক্ষ
37 লক্ষ মেট্রিক টন, 38 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ উৎপাদন করে। এবং তথ্যের যদি কোনো রকমের ঘাটতি না থাকে এবং অভ্যন্তরীণ সরবরাহ এবং বাজার ব্যবস্থা যদি ঠিকঠাক মতো চলে, তাহলে আমদানি কিন্তু অনেক কমিয়ে আনা যায়, এবং মজুতদারি যদি আপনি থেকে সরবরাহ ব্যবস্থা মজবুত করা গেলে চালের মূল্য বৃদ্ধি এবং যোগান সংকটও কিন্তু বাংলাদেশ মোকাবেলা করতে পারে, এবং বাংলাদেশ আরো অন্যান্য দেশ থেকে চাল আমদানি করে। আলু পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের উপরে নির্ভর যদি বাংলাদেশ কমিয়ে দেয়, এবং বাংলাদেশ বলছে যে সে তার বিকল্প করছে, এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরো বেশ কিছু চিহ্নিত দেশকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে। এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আলু পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি। আমদানিকারকদের প্রতি তাদের অনুরোধ তারাও জেনে ব্যাপারে মনোযোগী হন। আলু আমদানিটা এখন শুধুমাত্র ভারত থেকে হচ্ছে, পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত এবং মিয়ানমার থেকে। চালটা আমরা মিয়ানমার থেকে আনছি, পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হয়, পরিমাণে হয়তো অনেক কম। এবং বিটিটিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে বর্তমানে আলু এবং পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে। এই পরিস্থিতি আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিটিসি আলু আমদানিতে 4টি দেশের কথা বলেছে, এগুলো হচ্ছে জার্মানি, মিশর, চীন এবং স্পেন। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান এবং তুরস্কের কথা বলছে বিটিটিসি। বাংলাদেশ যদি বিকল্প উৎসগুলো খুঁজে পায়, ভারত কি করবে? তারা অন্যান্য দেশে সরবরাহ বা সেল করবার চেষ্টা করবে, রপ্তানি করবার চেষ্টা করবে। কিন্তু এই সম্পর্কের মধ্যে, এই বিবেচনার মধ্যে আমাদেরকে কেন যেতে হচ্ছে? আমরাই কেন যাবো? ভারতই কেন যাবে? আমরা কেন একে অপরকে এই জায়গায় ঠেলে দিচ্ছি? আমরা তো পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। ভারতের লাভ হতো, বাংলাদেশের লাভ হতো। কিন্তু এই যে অসুস্থ রাজনীতি, অশুভ রাজনীতি, ধর্মান্ধতা, এগুলো আসলে করে খেয়ে ফেলছে এই সম্পর্কটাকে। এবং এই জায়গায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে ভারত, ভারতীয় গণমাধ্যম, কিছু রাজনীতিক। নিজের দেশে তারা সংকট তৈরি করছে এবং সেই সম্পর্ক, সেই সংকট রপ্তানি করছে এখন প্রতিবেশী দেশগুলোতে, অন্যান্য দেশগুলোতে। আমরা আশা করবো যে ভারতের শুভবুদ্ধির উদয় হোক, এবং বাংলাদেশে যদি কোনো অশুভ শক্তি তৎপর থাকে তাদেরও শুভবুদ্ধির উদয় হোক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর এক দফা সম্মান পেলেন। নেচারের শীর্ষ 10 ব্যক্তির তালিকায় ডক্টর ইউনূস। এই সুনামে যে খবর, তাতে বলা হচ্ছে যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচার 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে। নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর বিজ্ঞানে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকার মাধ্যমে। একই সঙ্গে এগুলোর পেছনে কিছু ব্যক্তির গল্প উঠে এসছে। দর্শক, এগুলি পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে নাম আসে না। এটা হলো তাদের নিজস্ব বুদ্ধি, বিবেচনা, নানা রকম পরিসংখ্যানের পর তারা এই নামগুলো নিয়ে আসে। আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সাফল্য বা সম্মান সামনে আসে, সাথে সাথে আমার মনে পড়ে শেখ হাসিনার চেহারাটা। যে ঠিক এই ধরনের খবরগুলো যখন নাকি তার সামনে আসে, সে তো খবর রাখি, তখন তার চেহারাটা কি হয়, তার মানসিকতাটা কি হয়। কেননা বাংলাদেশে এই শেখ হাসিনার হাতে সবচেয়ে অসম্মানিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই মানুষটাকে সারা বিশ্ব সম্মান করছে। কিন্তু শেখ হাসিনা সবচেয়ে অসম্মানিত করেছেন, এবং 1-2 বছর না, বলতে গেলে 1 দশকের উপর তিনি ক্রমাগতভাবে অসম্মানজনক কথাবার্তা, উক্তি, ব্যবস্থা, এবং মোটামুটি তো এইটা আর কিছুদিন গেলে ডক্টর ইউনূসকে প্যারিস থেকে ফিরে ওই প্রধান উপদেষ্টার পদ না, তাকে কারাগারের ভিতরে ঢুকতে হতো। এই অবস্থার মধ্যে প্রতিহিংসা একদম শেষ না দেখা পর্যন্ত উনি ছাড়েন না। আজকে এই কারণে তার হচ্ছে প্রকৃতির অভিশাপ, যে চরমভাবে অসম্মানিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তাকে দিল্লিতে ওই মোদির কোলে আশ্রয় নিতে হয়েছে। যাই হোক, ধান ভানতে শিবের গীত গাওয়া আর কি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? আসলে প্রকৃত উপায়ে কি বলবো, প্রফেসর ইউনূস এই মানুষটি একের পর এক চমক দিয়ে যাচ্ছে, অবাক করে যাচ্ছে। প্রতিনিয়ত তার যে বক্তব্য আমরা শুনছি, সেটা শুনছি আর ভাবছি, আসলেই সত্যি তো আমরা কোনো রাষ্ট্রপ্রধান পাইনি, আমরা পেয়েছি একজন রাষ্ট্র শিক্ষককে। আমরা সত্যিই ভাগ্যবান, সত্যিই প্রফেসর ইউনূসকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের দেশ পরিচালনার দায়িত্বে বর্তমানে প্রফেসর ইউনূস। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সে সবসময়
শান্তির বার্তা দিয়ে যায়, সে শান্তি শৃঙ্খলার কথাই বলে যায় প্রতিনিয়ত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় আগ্রাসী মনোভাবকে প্রতিহত করার কথাও তিনি বলেছেন। তবে যুদ্ধ কিংবা মারামারি, হট্টগোল কিংবা মিথ্যা প্রচার কিংবা করে নয়, আইনিভাবে সংবিধান অনুযায়ী, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতকে প্রতিহত করতে হবে। ভারত যে মিথ্যা অপতথ্য প্রচার করছে, এখানে তাদের দোষ, তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। প্রফেসর ইউনূসের এই বক্তব্যটা কেমন লেগেছে সেটা জানাবেন, কমেন্ট করবেন আপনাদের ওপিনিয়ন, মতামত। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।